আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। সংবাদে এছাড়াও থাকছে গামছা পার্টির খপ্পরে সাধারণ যাত্রীরা, 1 বছরে রাজধানীতে 16 জনকে হত্যা। এবারে জানাবো বিস্তারিত সংবাদ। করোনার ভ্যাকসিন সংকট কাটাতে সর্বাত্মক চেষ্টা চলছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, সেরাম ইনস্টিটিউটের অ্যাস্ট্রাজেনেকার টিকার ঘাটতি মেটাতে যুক্তরাজ্যের কাছে 16 লাখ টিকা চেয়েছে বাংলাদেশ। শনিবার যুক্তরাজ্যের বেসরকারি টেলিভিশন আইটিভিকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি। আরও জানাচ্ছেন মুক্তা মাহমুদ। ভারতের কাছ থেকে কিনেই এদেশের প্রায় 15 লাখ মানুষকে অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে, যাদেরকে আবার 12 সপ্তাহের মধ্যেই এই টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কথা। কিন্তু সেরামের কাছ থেকে টিকা না আসায় দ্বিতীয় ডোজ দিতে সংকট তৈরি হয়েছে। এটি অত্যন্ত দুঃখের বিষয়। ভারত কঠিন পরিস্থিতিতে পড়েছে, তার ভ্যাকসিন দিতে ব্যর্থ হয়েছে। যা প্রতিশ্রুতি দিয়েছিল আমরা তাদের কাছে পেয়েছি মাত্র 1/3। সংকট মোকাবেলায় বাংলাদেশকে ব্রিটেন টিকার জরুরি সহায়তা দিতে পারে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। প্রায় 15 লাখ মানুষকে অ্যাস্ট্রাজেনেকা টিকা দিয়েছে। এখন আমাদের দ্বিতীয় ডোজ দরকার, কিন্তু তা আমাদের নাই, যা এখনই জরুরি দরকার। এদিকে গেল একদিনে দেশে করোনায় প্রাণ হারিয়েছে আরো 38 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 12,348 জন, আর নতুন 1028 জন সহ করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 7,87,726 জনে। করোনা সংক্রমণ এড়িয়ে চলতে জনস্বাস্থ্যবিদরা প্রতিনিয়তই মাস্ক পরা বাধ্যতামূলক সহ নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা। 24 মে থেকে স্বাস্থ্যবিধি মেনে আগের মতো লঞ্চ চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা। সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। তবে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বলছেন, করোনা ভাইরাসের বিবেচনায় লঞ্চ চালুর অনুমতির এখতিয়ার তাদের নেই। রিপোর্ট করছেন জাহিদ রহমান। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় গেল 14 এপ্রিল থেকে কঠোর বিধিনিষেধে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। 4 দফা বিধিনিষেধের মেয়াদ অনেক শিথিলতা আসলেও এখনও বন্ধ আন্তঃজেলা পরিবহন, ট্রেন ও লঞ্চ চলাচল। এ অবস্থায় লঞ্চ শ্রমিকরা বেকার সময় কাটাচ্ছেন। এজন্য দাবি জানিয়েছেন লঞ্চ চালুর। আমাদের জীবন চলা খুব কষ্ট আছে, আমাদের সংসার চালা মতন আমাদের আর পারতাছি না। জায়গায় সব চলতে আছে, মাওয়া চলতে আছে, ফেরিতে, তারপরে আরিতে চলতে আছে, শুধু লকডাউন পড়ছে আমগো উপরে। স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালু, আর্থিক সহায়তা সহ 6 দফা দাবি তুলে ধরে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা। স্বাস্থ্যবিধির কারণে লকডাউন দেওয়া হয়েছে, কোথাও সেই স্বাস্থ্যবিধি লক্ষ্য করা যাচ্ছে না। তবে কেন লঞ্চ বন্ধ রাখা হয়েছে? 24/5/2021 তারিখে হতে সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে পূর্বের ন্যায় লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হোক। তবে করোনা ভাইরাস সংক্রমণ রোধে রাষ্ট্রীয় সিদ্ধান্ত ছাড়া লঞ্চ চালু সম্ভব নয় বলে জানান বিআইডব্লিউটি এর চেয়ারম্যান। এটা তো নৌ পরিবহন মন্ত্রণালয়ের একার সিদ্ধান্ত নয় বা বিআইডব্লিউটি এর সিদ্ধান্ত নয়, এটা সরকার একটা পরিপূর্ণভাবে সবকিছু চিন্তা করে কাজটা করছে, যাতে আমাদের কোভিড মহামারীতে আমরা যেন সুস্থভাবে সুন্দরভাবে জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে পারি। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত চলমান বিধিনিষেধ বহাল থাকছে রোববার পর্যন্ত। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। সাউদি এয়ারলাইন্সের টিকিট নিয়ে ফের ভোগান্তি প্রবাসীদের। রাজধানী কারওয়ান বাজারে সাউদি এয়ারলাইন্সের টিকিট বিক্রির কার্যালয়ের বাইরে আজও অপেক্ষা করছেন কয়েকশো সৌদি প্রবাসী। করোনা সংক্রমণ প্রতিরোধে সৌদি সরকারের আরোপিত 5 দফা বিধিনিষেধের ফলে বেকায়দায় পড়েছেন এসব প্রবাসী। এর মধ্যে আছে নিজ খরচে বাধ্যতামূলক কোয়ারেন্টিন, স্বাস্থ্য বীমা ও করোনা টেস্টের বিষয়।
যার ফলে সৌদি যেতে অনিশ্চয়তায় পড়েছেন প্রবাসীরা। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন এরই বিস্তারিত। দেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। প্রতি বছরই দেশটিতে কয়েক লাখ শ্রমিক পাঠায় বাংলাদেশ। তবে কর্মরত এসব প্রবাসীরা ছুটি কাটাতে এসে মুখোমুখি হচ্ছেন কঠিন বাস্তবতার। করোনার কারণে সৌদি সরকারের জারি করা নতুন নির্দেশনায় বিপাকে পড়েছেন লাখ লাখ প্রবাসী। তথ্য বিভ্রাটে অনেক যাত্রী ফিরেছেন বিমানবন্দর থেকে। আপনার কোয়ারেন্টাইনে থাকতে হবে, সবকিছু নিজের বহন করতে হবে। তাহলে আমরা যদি সবকিছু আমাদের বহন করতে হয়, তাহলে আমরা এই যে রেমিডিস পাঠাইতেছি আমাদের জন্য, তাহলে আমাদের জন্য সরকার কি করতেছে? একদিনের মধ্যে বললো টাকা লাগবে, আমি করোনা চেক করতেছি। কেন করোনা চেক করে আবার কেন আমাকে টাকা লাগতেছে? আমার ভিসার মেয়াদ আছে 2 দিন, 25 তারিখ শেষ। তাহলে মনে করেন আজকে না হলে আমাদের সমস্যা হয়ে যাবে। আর এক্ষেত্রে সৌদি এয়ারলাইন্সের ব্যবস্থাপনাকে দুষছেন এসব প্রবাসীরা। প্রথম বলছে 360টা হোটেলের মধ্যে যে কোনো হোটেল হইলে হইব, এখন বলতেছে ওরা 5টা হোটেল বাইছা দিছে। আমরা এখানে গেছি, যাওয়ার পরে জানতে পারলাম যে হোটেলে বুকিং লাগবে। তার বলতেছি হোটেল তো বুকিং দেওয়া হয় নাই, এখন কি করা? বলতেছে এখানে বুকিং হবে। ভালো করে যারা বুকিং দিচ্ছেন তারা যাইতে পারবেন, যারা অন্য অন্য হোটেলে দিচ্ছেন যাইতে পারবেন না। তো ওই সময় ওই লোকগুলি কি করব? বাধ্যগত যে পারছে টাকা নিচ্ছে বিকাশে, ওখানে নিয়ে সেরা ওখান থেকে বলছে 54,500 টাকা লাগবে, আপনারা এখান থেকে বুকিং দিতে পারবেন। যারা নিতে পারছে তারা বুকিং দেওয়া চলে গেছে, আর যারা নিতে পারেন এই টাকা তারা ওই জায়গায় এয়ারপোর্টে বসে আসলো। সংকট মোকাবেলায় সৌদি এয়ারলাইন্স উদ্যোগ নিলেও ধীর গতিতে ক্ষুব্ধ প্রবাসীরা। টাকা পয়সার সমস্যা, দুই আপনার মনে করেন মানুষের হ্যারাসমেন্টে, মানুষ সকালে এসে ভোরে এসে এই এখন দুপুর হয়ে গেছে, এখন ওরা লাইন্সে গেছে, তারা 3-4 জনেরটাও সমাধান করতে পারেনি। ফ্লাইটের পর ফ্লাইট মিস হচ্ছে। 20 তারিখের ফ্লাইট, রাত্রে ফ্লাইট ছিল, ফ্লাইট দিতে পারে নাই। ফজরের পরে আসছি, আইসে বাইরে সিরিয়াল দিছিলাম, ওনে 3 ঘন্টার মতো পরে ওই বাহির সাইডে সিরিয়াল, এই দিক দিয়ে ঘুরিয়া সিরিয়াল, এখানে আসছি 3 ঘন্টায়, একজন লোক বাইরে নাই। তো যে জিনিসটা দেখছি ওরা সারাদিন দাঁড়া করে রাখে, তো ফ্লাইটের 2-3 ঘন্টা আগে বলে আপনারা এয়ারপোর্ট চলে যান, ওইখান থেকে বুকিং দেওয়া হবে। এটাই করতেছে ওনারা, হয়তো আজকে এটাও করবে। দেশের রেমিটেন্স যোদ্ধাদের এই হয়রানি বন্ধে সরকার কার্যকরী পদক্ষেপ নেবে বলে আশা করেন তারা। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতা এবং প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির আন্দোলনে একসঙ্গে কাজ করবে 6টি সংগঠন। এছাড়া রোজিনা ইসলামের মুক্তিতে আলোচনার জন্য কাল 3 জন মন্ত্রীর সঙ্গে দেখা করবে একটি প্রতিনিধি দল। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বৈঠকের পর এ তথ্য জানান সাংবাদিক নেতারা। এদিকে রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন। বিস্তারিত দেখুন জুবাইসানের রিপোর্টে। রোজিনা ইসলামের মুক্তির দাবিতে আলাদাভাবে আন্দোলন করে আসছিল সাংবাদিক সংগঠনগুলো। এই আন্দোলন একটি প্ল্যাটফর্মে আনতে বৈঠকে বসেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও জাতীয় প্রেস ক্লাবের নেতারা। আমরা যখন দেখা করতে যাব সমন্বিতভাবে আমাদের একটি প্রতিনিধি দল সাথে থাকবে। আর 3 ঘন্টা বৈঠক শেষে নেতারা জানান রোজিনার মুক্তির দাবিতে তারা একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবেন। সাংবাদিক রোজিনা ইসলামকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির ব্যবস্থা করতে হবে এবং আমরা সরকারের কাছে এই দাবিটা জানাচ্ছি, কারণ সরকারই এই দাবির বাধা দিচ্ছে। রোজিনার মুক্তিতে আগামীকাল 3 জন মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তারা। মাননীয় আইনমন্ত্রী, মাননীয় তথ্যমন্ত্রী এবং যোগাযোগ মন্ত্রী, যিনি বর্তমান সরকারি দলের তিনি সাধারণ সম্পাদক, তাদের কাছে আমাদের ডেলিগেশন যাবে এবং সেখানে তাদের কাছে আমাদের এই দাবিগুলো তুলে ধরবে। 3 জন নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠকে বসার আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি। কালকে জামিনের আদেশ হওয়ার বিষয় আছে, সবগুলির উপরে ডিপেন্ড করে আমাদের করণীয় আমরা নির্ধারণ করব। এদিকে প্রেস ক্লাবের সামনে রোজিনার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বেশ কয়েকটি সংগঠন। রোববার রোজিনার মুক্তি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ওই তথ্যে কোন কর্মকর্তার, কোন আমলার, কোন দুর্নীতিবাজ গুন্ডা আমলার কোন কমিশনের 100 কোটি টাকার হিসাব রয়েছে কিনা আমরা এগুলো পরিষ্কার করে আপনাদের কাছে জানতে চাই। এগুলো জানার অধিকার আমাদের রয়েছে। এই যে সরকার এখন ক্ষমতায় আছেন, তারা আসলে তো সাংবাদিক বান্ধব সরকার, তাদের সঙ্গে আমরা আলোচনায় যেতে পারবো। 1-2টি ইস্যুতে তাদেরকে ভুল বোঝানো হয়েছে বলে আমি মনে করি। সেই ধারণা ভেঙে দিতে যদি হয় অথবা সেই ধারণার বিপক্ষে যদি আমাদের অবস্থান নিতে হয়, আমরা তো আমাদের সত্য পথে থাকবই। আর এজন্য সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়েছেন সাংবাদিকরা। জুবাইর সানি, RTV, ঢাকা।
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও নির্যাতনের প্রতিবাদ, নিঃশর্ত মুক্তি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মোমবাতি প্রজ্জ্বল কর্মসূচি পালন করেছে প্রথম আলো বন্ধু সভা। সন্ধ্যায় প্রথম আলো কার্যালয়ের সামনে রোজিনা হোক শক্তি, রোজিনা হোক আলো স্লোগানে স্বেচ্ছাসেবী সংগঠন প্রথম আলো বন্ধু সভার জাতীয় পরিচালনা পর্ষদ ও ঢাকা মহানগর কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এদিকে রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। রাজশাহী 0 পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ করে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। কুষ্টিয়ায় মানববন্ধন সমাবেশ করেছে সম্মিলিত সামাজিক আন্দোলনের জেলা শাখা। টঙ্গীতে স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন ও সড়ক অবরোধ করে। এছাড়া মেহেরপুর, নওগাঁ, নড়াইল, ঠাকুরগাঁও ও পাবনা সহ বিভিন্ন জেলায় একই দাবিতে নানা কর্মসূচি পালিত হয়। নিজেদের অপকর্ম ঢাকতেই দেশে প্রথম অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ব্যবহার করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রায় 100 বছরের পুরনো আইনটি রাষ্ট্রীয় গুপ্তচর বৃত্তি রোধের জন্য করা হলেও এর অপপ্রয়োগ করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্নীতি ঢাকতে কিছু সরকারি কর্মকর্তা এই আইনে মামলা করে সাংবাদিকদের সরকার ও প্রশাসনের মুখোমুখি দাঁড় করাচ্ছে বলে মনে করেন আইনজ্ঞ শাহাদিন মালিক ও সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। নাজিফ ফরেজের রিপোর্টে বিস্তারিত। সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় সরকারি নথি চুরির চেষ্টার অভিযোগে প্রায় 6 ঘন্টা আটকে রেখে হেনস্থা করার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন উপসচিব দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে 1923 সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও পেনাল কোডের অন্য দুটি ধারায় মামলা করেন। এরপর থেকেই দেশে বিদেশে আলোচনার বিষয় হয়ে ওঠে প্রায় 100 বছরের পরিত্যক্ত আইনটি। আইন বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক বলছেন, ব্রিটিশ আমলের আইনটিতে কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা করারই সুযোগ নেই। নিষিদ্ধ ঘোষিত স্থানের কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী প্রধানত প্রতিরক্ষা সংক্রান্ত যদি কোনো নথি গুপ্তচর বৃত্তির জন্য কোনো বিদেশি শত্রু রাষ্ট্রকে পাচার করে বা পাচার করার চেষ্টা করে, ওইটা হলে যে অপরাধ হবে সেই অপরাধগুলির জন্য এইটা আইনটা করা হয়েছে। এই মামলা টিকার কোনো সম্ভাবনাই নাই যদি বিচারকরা ঠান্ডা মাথায় উভয় পক্ষে আইনি যুক্তি শুনে। গণমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন, অনুসন্ধানী সাংবাদিকরা নানা উপায়ে দেশ ও মানুষের জন্য তথ্য সংগ্রহ করে তা প্রকাশ করেন। গুপ্তচর বৃত্তি আর সাংবাদিকদের মধ্যে পার্থক্য আছে, কিন্তু দুঃখজনকভাবে এই গুপ্তচর বৃত্তির আইনটিকেই সাংবাদিকতার আইনে প্রয়োগ করা হয়েছে, যেটা আমি মনে করি যে এটি একটি অন্যায় কাজ করা হয়েছে এবং একটি মৃতপ্রায় আইন, সে আইনকে জাগ্রত করার মধ্য দিয়ে সাংবাদিক এবং সরকারকে একটা মুখোমুখি অবস্থান দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এই একটা পুরনো আইন, যে আইনটি আমাদের দেশে কখনোই ব্যবহার হয় নাই, একজন সাংবাদিকের ক্ষেত্রে এটাকে অপপ্রয়োগ করা হলো বলে আমি মনে করি। ভারতে এক সাংবাদিকের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে প্রশাসন মামলা করলে 2009 সালে দিল্লি হাইকোর্ট আইনটি সাংবাদিক বা সাংবাদিকতার ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না বলে রায় দেন। আইনটি পাকিস্তানেও আত্মীকরণ করা হয়েছে। ব্রিটিশ সরকার 1980 সালে সামগ্রিক আইন সংস্কারের সময় অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টটি বাতিল করে। সাংবাদিকতার স্বাধীনতাকে যে চ্যালেঞ্জের মুখে দাঁড় করানো হয়েছে। নাজিফ ফরায়েজি, আরটিভি, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, নিয়মের বাইরে কাজ করলে আইনে যা বলা আছে তা মেনে নিতে হবে। সন্ধ্যায় মানিকগঞ্জ উপজেলার গড়পাড়ায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিক রোজিনার দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, প্রত্যেকটি কাজেরই নিয়ম আছে। এছাড়া দেশে কোথাও কোনো সমস্যা দেখা দিলে আইনি প্রক্রিয়াতেই তা সমাধান করতে হবে। কোথাও যদি কোনো সমস্যা দেখা দেয়, সেই সমস্যাকে যথাযথভাবে সমাধান করতে হবে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে। প্রত্যেকটি কাজেরই কিন্তু বিশেষ ধারা আছে, নিয়ম আছে, সেই নিয়মের মধ্যেই আমাদের প্রত্যেকেই কাজ করে যেতে হবে। আমরা নিয়মের বাইরে যদি কাজ করি, তাহলে পরে আইনে যা আছে আমাদের
সেটাই মেনে নিতে হবে। উচ্চশিক্ষা গ্রহণের পর কেবল চাকরির পিছনে না ঘুরে তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ঘনবসতিপূর্ণ এদেশে খাদ্যসহ প্রতিটি খাতে স্বয়ংসম্পূর্ণ হতে কাজ করছে সরকার। সকালে আওয়ামী লীগের সহযোগী সংগঠন মৎস্যজীবী লীগের 18তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ভিডিও বার্তায় এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। এ সময় জনগণের জীবনযাত্রা উন্নত করতে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোনো ছেলে মেয়ে লেখাপড়া শিখে শুধুমাত্র চাকরির পিছনে না ছুটে নিজেরাই যদি মৎস্য খামার করে, মৎস্য খামার করে মাছ উৎপাদন করে এবং সেটা যদি বিক্রি করে তাহলে সে পয়সা পেতে পারে। পাশাপাশি আমরা সারা বাংলাদেশে 100টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। 100টা অর্থনৈতিক অঞ্চলে আমরা সবথেকে গুরুত্ব দিচ্ছি খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা। আসছে মঙ্গলবার রাতে কিংবা বুধবার যে কোনো সময় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় যশ। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন এর গতি হতে পারে ঘন্টায় 150 কিলোমিটারেরও বেশি। এদিকে সাগরে লঘুচাপের কারণে গেল কয়েকদিন ধরে রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকা জুড়ে বয়ে যাচ্ছে প্রচণ্ড দাবদাহ। তবে আসন্ন ঝড় বৃষ্টির প্রভাবে 2-1 দিনের মধ্যে তাপমাত্রা কমতে পারে জানিয়ে আবহাওয়া অফিস। মারুফ রাজার রিপোর্ট দেখুন। ঋতুচক্রের হিসেবে এখন গরম পড়াটাই স্বাভাবিক, তবে এখন যেটি ঘটছে সেটি অতিমাত্রায় অস্বাভাবিক বলাই যায়। গেল কয়েকদিনের প্রচণ্ড তাপদাহে হাঁসফাঁস জনজীবন। একে তো দেখা নেই বৃষ্টির, তার মধ্যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ায় গরমের মাত্রাও যেন চরমে। যে জ্যৈষ্ঠের গরম যতটুকু, এটা আসলে সহ্য করার মতো না। ফ্যান চললেও বাসায় থাকা যায় না, এই কারণে একটু আল্লাহর হাওয়া বাতাস দেয় তো একটু বাতাসটা আরাম লাগে, এই কারণে বসে রয়েছে। চালাইতে অনেক কষ্ট, 2-1 টিপ দেয়া পরে কিছুক্ষণ বসতে হয়, বসে আবার চালাই আর কি। আবহাওয়া অফিসের পারদে প্রকৃতির এই উত্তাপের হিসেব বলছে গেল কয়েকদিনে ক্রমান্বয়ে বাড়ছে গড় তাপমাত্রা। শনিবার দেশের সর্বোচ্চ 39 ডিগ্রি সেলসিয়াস ছিল খুলনায়। ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে এবং এটা আগামী 1 থেকে 2 দিন কন্টিনিউ করতে পারে, এরপরে আস্তে আস্তে কমে আসবে। এর মধ্যে খবর হলো বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় যশ, যেটা এখন বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে লঘুচাপ হিসেবে থাকলেও পরবর্তীতে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। উড়িষ্যা, পশ্চিমবাংলা এবং বাংলাদেশ কোস্টে পৌঁছানোর সম্ভাবনা আছে, ওই সুন্দরবনের অংশ পাবে এবং এটা মোটামুটি শক্তি থাকবে। এখন কতটা শক্তি হবে এটা আরও স্পষ্ট আপনার ফরমেশন না হওয়া পর্যন্ত আপনার আমাদেরকে ওয়াচ করতে হবে জিনিসটা। 25 মে রাতে বা 26 মের মধ্যে ঘূর্ণিঝড়টি দেশের দক্ষিণ পশ্চিম উপকূলে প্রবল বেগে আঘাত হানার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। মারুফ রেজা, RTV, ঢাকা। বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় সুপার সাইক্লোন হয়ে আঘাত হানতে পারে যশ, এমন আশঙ্কায় পুরো উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সকালে মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, সাইক্লোনটি এখনও লঘুচাপ অবস্থায় আছে, তবে আগামী 2 দিনের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এমন পরিস্থিতিতে ঝড়ের আঘাতে মৃত্যুর হার শূন্যের কোঠায় আনতে উপকূলবর্তী শতভাগ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে আশ্রয়কেন্দ্র নিয়ে আসার তাগিদ দেন তিনি। পাশাপাশি আনসার, বিজিবি, পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও 19টি উপকূলীয় জেলার স্কাউট সদস্যদের সতর্ক থাকারও আহ্বান জানান প্রতিমন্ত্রী। 23 থেকে 24 তারিখের মধ্যে নিম্নচাপ হবে, নিম্নচাপ থেকে এটা ঘূর্ণিঝড় হবে এবং 26 তারিখে এটা ল্যান্ডফলের সম্ভাবনা আছে এবং ল্যান্ডফলের সময় এর গতিবেগ হবে 120 কিলোমিটার থেকে 190 কিলোমিটার বেগে। যে অবস্থানে সেটি আছে, এটা যদি সোজাসুজি আসে তাহলে আমাদের খুলনা বিভাগও সেই সাথে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। গামছা পার্টি। সিএনজি অটোরিকশা চালক ও যাত্রী সেজে সাধারণ যাত্রীদের গলায় গামছা পেঁচিয়ে হত্যার পর সর্বস্ব লুটে নিয়ে নির্জন স্থানে ফেলে দেয়াই তাদের কাজ। গেল 1 বছরে এই পার্টির হাতে কেবল রাজধানীতে খুন হয়েছেন অন্তত 16 জন।
সম্প্রতি রাজধানীর কুড়িলে এই চক্রের সদস্যদের সঙ্গে গোয়েন্দা পুলিশের বন্দুকযুদ্ধে মারা গেছে 2 জন। আটক করা হয় আরও 2 সদস্যকে। তাদের কাছ থেকে পাওয়া গেছে চাঞ্চল্যকর নানা তথ্য। থাকছে জুবায়ের সানির রিপোর্ট, ছবি তুলেছেন আলাউদ্দিন আলী। সম্প্রতি রাজধানীর কুড়িলে গোয়েন্দা পুলিশের সঙ্গে গামছা পার্টির সদস্যদের বন্দুক যুদ্ধে 2 জন নিহত হন। আটক করা হয় আরও 2 জনকে। আটকদের নিয়ে ঘটনাস্থলে গেলে কিভাবে সিএনজি অটোরিকশায় যাত্রী ও চালক সেজে সাধারণ যাত্রীদের টাকা পয়সা নিয়ে খুন করা হয় তাই দেখান তারা। জানান, সাধারণ যাত্রীদের প্রথমে কৌশলে অটোরিকশায় তুলে নেওয়া হয়, এরপর নির্জন স্থানে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে নাকে মুখে আঘাত করে সব ছিনিয়ে নিয়ে লাশ ফেলে দেয়া হয়। রাতে অন্ধকারে ডুবে থাকায় চক্রের সদস্যদের প্রথম পছন্দ রাজধানীর ফ্লাইওভারগুলো। সিএনজি দিয়ে এই অকাম কুকামগুলো করে বেড়ায় এরা। দে টেক অনলি 5 মিনিটস টু 6 মিনিটস। এই 5-6 মিনিটের ভিতরে তারা এই কাজটা করে ফেলে বলে ফ্লাইওভারটা তাদের জন্য একটা অন্ধকার, ঘুটঘুটে, আলোহীন, চোখবিহীন একটা জায়গা হয়েছে, যেখানে এই লাশকে ডিসপোজ করার জন্য এটা তাদের জন্য সেফ হেভেন। সেই কারণে তারা বারে বারে ফ্লাইওভারকে বেছে নেয়। গত 6 মে ভোর রাতে কুড়িল ফ্লাইওভার থেকে সুভাষ চন্দ্র সূত্রধর নামে এক যুবকের গলায় গামছা পেঁচানো রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বগুড়ার শিবগঞ্জ থেকে করোনা পরীক্ষা করাতে ওই রাতে ঢাকা এসেছিলেন তিনি। মাত্র 5 মাস আগে বিয়ে করা সুভাষের 8 মে আবুধাবি ফেরার কথা ছিল। আমার স্বামীর হত্যার বিচার চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমার স্বামীর হত্যাকারীদের শাস্তি চাই। ভুক্তভোগীরা জানান, লকডাউনে গণপরিবহন কম থাকায় সিএনজি অটোরিকশায় যাতায়াত করতে গিয়ে প্রায় এই সমস্যায় পড়তে হচ্ছে। গাড়ি না পাইয়ে নির্ভয় হয়ে আমি কিন্তু উঠতে বাধ্য হলাম। বাম পাশে যে লোকটা ছিল সে আমাকে মুখের মধ্যে মানে থাপড়ের মতন দিয়ে মুখ চাপি ধরলো, আর ডান পাশে যে লোকটা ছিল ওটা একটা গামছা বাইর করে মানে 1 সেকেন্ডের ভিতরে মনে হয় বন্ধ করে দিয়েছে, কথা বলতে পারছে না। ছোটোখাটো একটা চুরি ছিল, যে কিছু বললেই কিন্তু তোরে পাট দিয়ে মেরে ফেলবো, কোনো কথা বলবি না, চুপচাপ থাকবি, আমরা যা বলবো তাই করবি। পুলিশ বলছে তারা এ ধরনের চক্রের বিরুদ্ধে সক্রিয় আছেন। অনেকে গ্রেপ্তার করেছে, অনেকের সাথে এনকাউন্টার হয়েছে। সবকিছু মিলে আমি মনে করি যে এটা আমরা এদেরকে ধরতে হবে। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা। সাধারণ মানুষ ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগকে দুর্নীতি সহায়ক, বৈষম্যমূলক ও অসাংবিধানিক উল্লেখ করে 2021-22 অর্থ বছরে বাজেটে এই সুযোগ না রাখার দাবি জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবি। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, দীর্ঘমেয়াদে কালো টাকা সাদা করার এমন সুবিধা সৎ ও বৈধ আয়ের করদাতাকে নিরুৎসাহিত করে। সংস্থাটির মতে, দুর্নীতি বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতির প্রতি সামঞ্জস্য রেখে আগামী বাজেটে কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ বাতিল করা জরুরি। জানাবো ক্লেমন খেলার সংবাদ। ওয়ানডে সুপার লিগের অংশ 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। সামর্থ্য অনুযায়ী খেলে জয় ফেরার আভাস টাইগার কোচ রাসেল ডোমিঙ্গোর কণ্ঠে। আর ঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী দল হলেও ভয় ডরহীন ক্রিকেট খেলতে চায় শ্রীলঙ্কা বলে জানিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশল পেরেরা। আরও জানাচ্ছেন মমিন রোহন। টানা 10টা আন্তর্জাতিক ম্যাচে অভুক্ত টাইগাররা জয়ের আহার মুখে তোলা হয়নি। এবার টাইগারদের ডেরায় হাজির লঙ্কান সিংহরা। ফরম্যাটটাও স্বাগতিকদের প্রিয়। দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঘরের মাঠে সফরকারীদের শিকার বানানোর ভালো সুযোগ। সুযোগটা হাতছাড়া করতে চান না টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। নিজেদের আঁকা ছকে কুপকাত করতে চান প্রতিপক্ষকে। আমরা দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সন্দেহ নেই, তবে ভুল থেকে শিখতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। বেসিক ঠিক রেখে সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে এবং কৌশল কাজে লাগাতে পারলে জয়ের সুযোগ আসবেই। ঘরের মাঠে টাইগারদের শক্তি অজানা নয় কুশল পেরেরার, কিন্তু ভয় পেয়ে মরার আগে মরতে নারাজ লঙ্কানদের নতুন কাপ্তান। আমরা তাদের শক্তি সম্পর্কে জানি, বিশেষ করে তারা ঘরের মাঠে বিপজ্জনক টিম, তবে ভয় ডরহীন ক্রিকেট খেলতে চাই আমরা। এই ম্যাচে 3 পেসার নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। মমিন রোহন, আরটিভি, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবে না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি।
রাতের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtv ডিজিটালসে। এখন থেকে আরটিভি সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।